আচ্ছা, ওকে, আমরা ফার্স্ট একটা থিওরি শিখবো। থিওরিটা হচ্ছে যখন কোনো বৃত্ত আরেকটা বৃত্তকে স্পর্শ করে তখন কি হয়। স্পর্শ করার শর্ত। আচ্ছা, দুইটা বৃত্ত একে অপরকে দুই ভাবে স্পর্শ করতে পারে। একটা হচ্ছে, ধরো এই একটা বৃত্ত আর হচ্ছে এই আর একটা বৃত্ত, এরা দুইজন এরকম বাইরে থেকে স্পর্শ করছে, এটাকে আমরা বলি বাইরে থেকে স্পর্শ করা বা বহির স্পর্শ বলে। বহিষ্ঠ ভাবে স্পর্শ বাংলায় কি বলে, ইংলিশে বলে এক্সটার্নালি টাচ করা, আর বাংলায় বলে হচ্ছে উম বহিস্থ ভাবে। সো এটা হচ্ছে একটা কেস, বহিস্থ ভাবে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে অন্তস্থ ভাবে। সেটা কিরকম হতে পারে? সেটা হচ্ছে দুইটা বৃত্ত, এই ধরো একটা আর আরেকটা হচ্ছে এরকম, এরা একে অপরকে এরকম ভিতরে টাচ করেছে। আচ্ছা, টাচ করা মানে হচ্ছে জাস্ট একটা বিন্দুতে ওরা লাগবে। আচ্ছা, এখন আসি এগুলো হলে কি কি হয়। যেরকম দেখো, যখন বহিস্থভাবে টাচ করবে তখন এই বৃত্তটার ব্যাসার্ধ যদি হয় R1, আর এটা যদি হয় C1, আর এই বৃত্তটা যদি হয় C2, আর এটার ব্যাসার্ধ যদি হয় R2, তাহলে দেখো, আচ্ছা এটার কেন্দ্রটাকে আমরা C2 বলি আর এটার কেন্দ্রটাকে আমরা C1 বলি। তাহলে এই দুইটার কেন্দ্রের মাঝখানের যে দূরত্বটা আছে C1 C2, এই দূরত্বটা কিসের সমান হবে? এই দিকটুক হচ্ছে R2 আর এইটুক হচ্ছে R1। সো এটা হবে হলো R1 প্লাস R2 এর সমান। সো দুইটা বৃত্ত যদি একে অপরকে বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে এদের কেন্দ্রের মাঝখানের দূরত্ব হবে R1 প্লাস R2, অর্থাৎ এদের দুইটা ব্যাসার্ধের যোগফল। আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে তখন কি হবে? তখন এইটাকে আমরা আগের মতো C1 দিলাম আর এটাকে আমরা C2 দিলাম। এইটারও R2 হচ্ছে ব্যাসার্ধ আর এটারও হচ্ছে আমার R1 ব্যাসার্ধ। তাহলে দেখো এদের মাঝখানের দূরত্বটা হচ্ছে C1 C2, এই দূরত্বটা কত হচ্ছে? C1 এর ব্যাসার্ধ কতটুকু? C1 এর ব্যাসার্ধ কিন্তু এইটুকু আছে, ঠিক আছে, বাট C1 C2 এর মধ্যে এই পার্টটুক নাই। সো C1 C2 এই দূরত্বটা হচ্ছে হলো R1 মাইনাস R2, ঠিক আছে, দুইটার ব্যাসার্ধের বিয়োগফল। সো যখন দুইটা বৃত্তের কেন্দ্রের মাঝখানের দূরত্ব তাদের ব্যাসার্ধের বিয়োগফলের সমান হবে, তখন আমরা বলবো যে তারা অন্তস্থভাবে টাচ করছে, অন্তস্থভাবে স্পর্শ করছে। আর যদি এটা তাদের ব্যাসার্ধের যোগফলের সমান হয় তাহলে আমরা বলবো এরা বহিস্থভাবে স্পর্শ করছে। আচ্ছা, এখন এইটা আমরা ভেরিফাই করব কিভাবে? ধরো কোনো দুইটা বৃত্তের সমীকরণ আমার দেওয়া আছে, x² + y² এভাবে দেওয়া আছে। এইখান থেকে আমরা কেন্দ্র দুইটা বের করব, কেন্দ্র দুইটা বের করব, আর হচ্ছে দুইটার ব্যাসার্ধও বের করব। ব্যাসার্ধের জন্য কিভাবে বের করে? √g² + f² - c। এইভাবে R1 R2 বের করে নিয়ে আমরা যেটা করব, আমরা হচ্ছে তাদের কেন্দ্র দুইটার মাঝখানে দূরত্ব বের করব, তারপর হচ্ছে এদের যোগফল করব, বিয়োগফল দেখবো কোনটা সমান হয়। যদি কোনোটারই সমান না হয় তাহলে এরা আসলে স্পর্শই করে নাই, ঠিক আছে, অথবা ছেদ করে চলে গেছে, এরকম হবে। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা এটা দিয়ে অঙ্কটা করে ফেলি। এখানে যে অঙ্কটা দেওয়া আছে ওইটাতে বলছে যে এরূপ দুইটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যারা প্রত্যেকটির কেন্দ্র হচ্ছে 3,4 এবং যারা x² + y² = 9 বৃত্তটাকে স্পর্শ করে। আচ্ছা, ফার্স্টে আমরা যে বৃত্তটাকে স্পর্শ করে এটাকে একটু আঁকিয়ে ফেলি। আমরা করছি হচ্ছে 7-এর 1 নম্বর, 7-এর 1 নম্বর। ধরে এটা হচ্ছে বৃত্তটা, x² + y² = 9। এই বৃত্তটাকে আম, এই বৃত্তটা কি বলবো, এই বৃত্তটার ভিতরে পড়ছে 3,4 নাকি বাইরে পড়ছে? আচ্ছা, যে এইটাতে যদি আমরা 3 বসাই তাহলে y এর ভ্যালু আসবে 0। সো সো 3,4 বিন্দুটা হবে এখানে 3, আর একটু এইখানে হবে। ঠিক আছে।
এখানে হচ্ছে 3,4 বিন্দুটা। এই বিন্দুটাকে কেন্দ্র ধরে আমাদের দুইটা বৃত্ত আঁকতে হবে, দুইটাই যেন ওকে স্পর্শ করে। আচ্ছা, বৃত্ত দুইটা হবে কেন? কারণ দেখো, আমি বৃত্ত অ্যাকচুয়ালি দুই ভাবেই আঁকতে পারি। এই দেখো, একটা বৃত্ত আমি এমন ভাবে আঁকতে পারি এটাকে কেন্দ্র ধরে যে এইটা এটাকে এইভাবে স্পর্শ করবে, ঠিক আছে। আবার আমি আরেকটা বৃত্ত আঁকতে পারি, এটারও কেন্দ্র এটা হবে, কিন্তু এটা বহিস্থভাবে স্পর্শ করবে, ঠিক আছে। সো বৃত্ত কয়টা হইলো? বৃত্ত দুইটা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে এটাকে অন্তঃস্থভাবে স্পর্শ করবে, আর একটা হচ্ছে বহিস্থভাবে স্পর্শ করবে। ওকে, তাহলে আমার লাগবে কি? এই বৃত্তটা যেটা হচ্ছে অন্তঃস্থভাবে স্পর্শ করছে, আর এই বৃত্তটা যেটা বহিস্থভাবে স্পর্শ করছে, এই দুইটা সমীকরণ। এখন দেখো, আমাদের যে বৃত্ত দুইটা বের করতে হবে, দুইটার কিন্তু আমার কেন্দ্র জানাই আছে। অর্থাৎ জি এর ভ্যালু এখান থেকে আমরা পাই -3, আর এফ এর ভ্যালু হচ্ছে আমার -4। এটা আমাদের জানা আছে। আমাদের লাগবে কি? সি এর ভ্যালুটা। আর সি জানো কি? জি² + এফ² - আর²। এখন তাহলে আমাদের এই ব্যাসার্ধটা লাগবে। ব্যাসার্ধটা কত হবে? আমরা জানি যে এই বৃত্তটা কি x² + y² = 9। সো এটার ব্যাসার্ধ হচ্ছে 3। তাহলে এই দূরত্বটা কত হবে? এই দুইটার মাঝখানের দূরত্ব যদি আমরা বের করে ফেলি, 3,4 থেকে এই দূরত্বটা যদি আমরা বের করে ফেলি, ওইটা থেকে 3 বাদ দিলে এই দূরত্বটা আমরা পেয়ে যাব, ঠিক আছে। এই দূরত্বটা কত হবে? ও থেকে এইটার কেন্দ্র সি পর্যন্ত, ও সি হবে হলো √3² + 4²। এটা জানা আছে, এটা হবে 5। তাহলে প্রথম বৃত্তটার জন্য এখানে আমি পি দিলাম, আর দ্বিতীয় বৃত্তের জন্য এখানে আমি কিউ দিলাম। সরি। ওপি কত হবে? ওপি হবে হলো ওসি মাইনাস, সরি, ওসি কত হবে? ওসি মাইনাস ওপি, অর্থাৎ 5 - 3, 2। সো ছোট বৃত্তটার জন্য আমার আর এর ভ্যালু হচ্ছে 2। বড় বৃত্তটার জন্য কি হবে? বড় বৃত্তটার জন্য আমার ব্যাসার্ধ হচ্ছে হলো কিউসি। কিউসি এটা কত? এটা হচ্ছে কিউ থেকে ও পর্যন্ত যেতে হবে, তারপর ও থেকে সি পর্যন্ত যেতে হবে, অর্থাৎ 2 + 5, অর্থাৎ 7। এখন আমরা দুইটার ব্যাসার্ধও জেনে গেছি, জি এর ভ্যালু জানি, এফ এর ভ্যালু জানি। তাহলে আমরা হচ্ছে এবার এদের ইকুয়েশনটা লিখে ফেলি। C1টা তাহলে লিখি 3² + 4² - 2²। তাহলে 25 - 4 21। আর বড় বৃত্তটার জন্য 3² + 4² - 7², 25 মাইনাস এটা -24। তাহলে একটা হবে হলো +21 = 0, আর একটা হবে হলো -24 = 0। এ হচ্ছে আমার ফাইনাল দুইটা সমীকরণ। যেহেতু পুরো ম্যাথটার কোনো জায়গায় কোনো কনফিউশন আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এর পরের ম্যাথটায় যাই। 7 এর 2 নাম্বার। 7 এর 2 নাম্বারেরও বলছে যে একটা কিছু দিয়ে দিয়েছে, 1/a² + 1/b² = 1/c। এটা ওরা দিয়ে দিয়েছে এবং বলছে যে দেখাতে x² + y² + 2ax + c = 0, আর x² + y² + 2by + c = 0, এই বৃত্ত দুইটা পরস্পরকে স্পর্শ করবে। এই বৃত্তটা যদি পরস্পরকে স্পর্শ করে, তাহলে এদের দুইজনের কেন্দ্রের মাঝখানের দূরত্ব কত হবে? এদের দুইজনের কেন্দ্রের মাঝখানের দূরত্ব হবে হলো এদের ব্যাসার্ধের যোগফল বা বিয়োগফল, যে কোনো একটার সমান। আমাদের এখন দেখতে হবে এটার কোনটা। ফার্স্টে এদের এদের আমরা কেন্দ্রটা বের করি। এইটার ক্ষেত্রে কেন্দ্রটা কত হবে? এটার ক্ষেত্রে কেন্দ্রটা হবে হলো, এখান থেকে দেখতে পারতেছি -g এর ভ্যালু হচ্ছে a। সো -a, এফ এর ভ্যালু 0। আর এটা থেকে আমরা দেখতে পারতেছি এটার কেন্দ্র হবে হলো 0, -b। এই দুইটার মাঝখানে তাহলে দূরত্বটা বের করতে হবে। c1 c2 বের করতে হবে। c1 c2 এর ভ্যালু কত আসবে? √(-a -0² + 0 - b² = √(a² + b²।
ওকে, এটুকু আমরা পেলাম। এখন এইটা যে আমার দুইটার কেন্দ্রের মাঝখানের দূরত্বটা যে আমার এদের দুইজনের ব্যাসার্ধের মাঝখানের দূরত্ব, এটা দেখাতে হবে, বা বিয়োগ যোগফল বা বিয়োগফল এটা দেখাতে হবে। তো দেখি এটা কিভাবে দেখানো যেতে পারে। আমরা এখন পর্যন্ত ঠিকই আছে। আমরা এখন এদের ব্যাসার্ধ দুইটা বের করে ফেলি। প্রথম বৃত্তটার জন্য R1 ব্যাসার্ধ হবে হলো জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখানে জি এর ভ্যালু কত? এ, সো এ স্কোয়ার মাইনাস সি। ওকে, আর টুর ভ্যালু কত হবে? আর টুর ভ্যালু হচ্ছে এফ এস জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস সি। ওকে, এখন আমাদের সি ওয়ান সি টু হয় আর ওয়ান প্লাস আর টু হবে, অথবা আর ওয়ান মাইনাস আর টু হবে। দেখি কোনটা হয়, দেখি কোনটা হয়। সেইটুক পর্যন্ত কি আমরা কোনো মিস্টেক করছি? না, সব তো ঠিকই আছে। হ্যাঁ, সব তো ঠিকই আছে। ওমা, না না, এটার উপর তো রুট হবে, সব ঠিক নাই। এবার ঠিক আছে। আচ্ছা, এখন এদেরকে যোগ বা বিয়োগ আমরা কিভাবে করতে পারি? উম যোগ বা বিয়োগ করা তো ভেজাল। আচ্ছা, মোস্ট প্রবাবলি যোগই করতে হবে। যোগটা আমরা দেখি কিভাবে করা যায়। এ স্কোয়ার মাইনাস সি প্লাস ওভার বি স্কোয়ার মাইনাস সি। এটাকে যদি যোগ করতে হয়, এ স্কোয়ার মাইনাস সি মাইনাস বি স্কোয়ার প্লাস সি, এই ঘটনা ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস সি ওভার বি স্কোয়ার মাইনাস সি ডিভাইডেড বাই এইটা আসলো। এটাকে আমরা কিছু করতে পারতেছি না। বিয়োগ করলে কি হবে? না, বিয়োগ করলেও তো সেম জিনিসই আসবে। সমস্যা হলো হচ্ছে, এক কাজ করি, আমরা এখানে যেহেতু অনেকগুলো স্কোয়ার রুট আছে, আমরা এক কাজ করি, আমরা এখানে এদের দুইজনের যোগফল বিয়োগফল না প্রমাণ করে আমরা এদের বর্গটা যে সমান এটা প্রমাণ করি। যেরকম এখান থেকে আমরা সি ওয়ান সি টুর বর্গ কত পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এইটাকেই নিয়ে আসার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার কি হবে? আর ওয়ান প্লাস আর টু হোল স্কোয়ার হবে আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু ইন্টু আর ওয়ান আর টু প্লাস, সরি, তাহলে এ স্কোয়ার মাইনাস সি প্লাস বি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, প্লাস টু ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এখন এইটাকে কিছু কনভার্ট করে আমরা বানায় ফেলবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু সি প্লাস টু ইন্টু রুট ওভার, এখানে যদি গুণ দেই এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার, ভিতরে গুণ করলে এটা আসবে। এখন আমরা এটাকে ইউজ করব। এটাকে কিভাবে ইউজ করা যেতে পারে? আমরা এটাকে যোগ করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান বাই সি। এখান থেকে আমরা লিখতে পারি, দুই সাইডকে আমরা সি দিয়ে গুণ দেই। হ্যাঁ, সি দিয়ে গুণ দেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি ইজ ইকুয়াল টু, হয়ে গেছে, ইন্টু সি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে একটা ইকুয়েশন পেলাম, এইটা এখন আমরা এখানে বসিয়ে দিই। এখানে যদি বসিয়ে দিই তাহলে দেখো এইটা আর এটা সমান হয়ে যাচ্ছে। এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে এই দুইটা সমান, তাহলে এরা কাটা যায়, কাটা গিয়ে টু রুট ওভার সি স্কোয়ার থাকে। তাহলে কি হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু সি প্লাস টু সি, কাটা কাটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ওয়ান সি টু হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা এই দুইটার যোগফলের বর্গ, যে এইটার এই ডিস্টেন্সের বর্গ, এটা প্রমাণ করতে পারছি। তাই সি ওয়ান সি টু হচ্ছে এই দুইটার যোগফলের সমান। আমি কি বুঝাতে পারছি পুরো ম্যাথটা? জি ভাইয়া। আচ্ছা, এটাতে জাস্ট একটাই, যে এটা হচ্ছে বর্গ করেই করতে হবে, স্কোয়ার রুট আছে অনেকগুলো দেখে। আচ্ছা, এরপরে দেখাও যে এই দুইটা বৃত্ত একে অপরকে 3, -1 বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা,
এইটা প্রমাণ করার উপায় হচ্ছে দুইটা। উম, না, অ্যাকচুয়ালি দুইটা না, একটাই উপায়। ফার্স্টে হচ্ছে তোমাদের আগের মতো করে এই দুইটার কেন্দ্র বের করতে হবে, আর হচ্ছে দুইটার ব্যাসার্ধ বের করতে হবে। তারপর কেন্দ্র দুইটার মাঝখানে দূরত্ব, যে এদের ব্যাসার্ধের যোগফল বা বিয়োগফল, এইটা দেখাতে হবে। দেখানোর পর তারপর হচ্ছে, যেহেতু তোমার এক মানে প্রমাণ করা হয়ে গেছে যে এরা ব্যাসার্ধের যোগফল বা বিয়োগফল কোনো একটা সমান, তাই এরা কোনো না কোনো জায়গায় স্পর্শ করবে। তারপর হচ্ছে সিম্পলি দেখাবা যে 3, -1 বিন্দুটা দুইটাকেই সিদ্ধ করতেছে। যেহেতু দুইটাতেই সিদ্ধ করতেছে, তাই হচ্ছে এই দুইটাতে একসাথে হচ্ছে এটা করে, একসাথে হচ্ছে আমার দুইটার উপর একসাথেই আছে, তাই হচ্ছে এই বিন্দুতে স্পর্শ করে। আচ্ছা, এখন তাহলে জিজ্ঞেস করতে পারো যে দুইটা, এইটাতে এটা আলটিমেটলি ইকুয়েশনের মধ্যেই বসাইলাম, তাহলে তো এটা আমি প্রথমেই দেখাইতে পারতাম যে এই দুইটাকেই সিদ্ধ করতেছে, তাইলেই তো স্পর্শ করা হয়ে যেত। হ্যাঁ, তাইলে হয়তো, বাট একটা জিনিস বুঝতে হবে, একটা বৃত্ত আর একটা বৃত্তকে কিন্তু সবসময় স্পর্শ নাও করতে পারে। একেবারে ভিতরে ঢুকে গেলে তখন দুইটা পয়েন্টে মিট করতেছে। সো এমনও হইতে পারতো যে 3, -1 পয়েন্ট যেটা দিছে, আমি 7-এর 3 নাম্বার করতেছি, 3, -1 যে পয়েন্টটা দিছে, এই পয়েন্টটা আসলে এই দুইটার যে কোনো একটা। সো প্রথমে তোমাকে প্রমাণ করে আসতে হবে যে এরকম পয়েন্ট একটাই আছে, বৃত্ত দুইটা আসলে স্পর্শই করছে, ঠিক আছে? ওইটা দেখানোর জন্য কি করা লাগবে? আমাদের হচ্ছে দুইটার দুইটার কেন্দ্র বের করতে হবে। কেন্দ্র দুইটার মাঝখানে দূরত্ব, যে এটার ব্যাসার্ধ যোগফল বা বিয়োগফল যে কোনো একটা সমান, এইটা দেখাতে হবে। তারপরে হচ্ছে আমার ওইটা বসিয়ে দেখাতে হবে। ওকে, বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, যদি বুঝাতে পেরে থাকে তাহলে একটু এখন এই অঙ্কটা একটু করো, ঠিক আছে? না, 7 এর সি এর আর একটু মানে ইমাজিনারি আছে মনে হচ্ছে। আর ইমাজিনারি আসতেছে? আচ্ছা ধরো দেখি তো, 4 স্কোয়ার, 2 স্কোয়ার আর 3 স্কোয়ার হচ্ছে 9। হ্যাঁ, প্রথমটার জন্য ইমাজিনারি আসবে, তাই না? মানে 4, 6 আর 8 যেটা দিছে। ও না না না,
কিউটার জন্য না আসে না তো। 2 স্কোয়ার আর 3 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার হচ্ছে 4 আর 3 স্কোয়ার হচ্ছে 9। সো 4 আর 9 সরি ভাই, আমি স্কোয়ার করে দিয়েছি। হ্যাঁ, 8টা কিন্তু স্কোয়ার করা যাবে না, ওটা সিটা শুধু ভ্যালু। হ্যাঁ, দুটার যোগফল আসে হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে ওইটুক করলে তোমাদের প্রমাণ হলো যে এটা স্পর্শ করছে। এরপরে হচ্ছে 3, -1 বিন্দুটা দুইটা ইকুয়েশনে বসিয়ে দেখাও যে দুইটাতেই আমার সিদ্ধ করতেছে, মানে দুইটাতেই 0 আসতেছে, তাহলে এই ম্যাথটা শেষ। হ্যাঁ ভাই, করেছি। তাহলে এখন 7-এর ডি নাম্বারে যাই। 7-এর ডি নাম্বার, ই নাম্বার, এফ নাম্বার, এরা সবগুলো একই কাহিনী। ঠিক আছে, দেখাও যে এরা এইভাবে স্পর্শ করছে, ওইভাবে স্পর্শ করছে। এইমাত্র তোমরা যেটা করলে এটা হচ্ছে বাকি তিনটা জন্য আর কি, এই কারণে এটার এগুলো করাবো না, আমি একেবারে 7-এর জি নাম্বারটা করাবো। 7-এর জি নাম্বারটা এদের থেকে একটু আলাদা। 7-এর জি নাম্বার ওরা বলছে যে x² + y² ইজ ইকুয়াল টু এইসব, আর x² + y² ইজ ইকুয়াল টু 4। মানে দুইটা বৃত্ত দিচ্ছে আর বলছে এদের স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করো। আচ্ছা, তো ফার্স্টে আমাদের প্রমাণ করতে হবে যে এরা আদৌ স্পর্শ করে, তারপরে গিয়ে হলো আমরা এদের স্পর্শ বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করব। হুম, তাহলে প্রথম স্টেপটা তো ইজি, ফার্স্টে আমরা এইটা লিখে নেই। x² + y² -8x - 6y + 16 ইজ ইকুয়াল টু 0, আর অন্যটা হচ্ছে x² + y² ইজ ইকুয়াল টু 4। এখন এই দুইটা যে বৃত্ত আছে, এই দুইটা বৃত্ত স্পর্শ যদি করে থাকে, এখন এইটার জন্য তো কেন্দ্র বের করা সহজ। এটার কেন্দ্র হচ্ছে 0, 0, ব্যাসার্ধ হচ্ছে 2। এইটার কেন্দ্র কত? এটার কেন্দ্র হচ্ছে 4, 3, আর ব্যাসার্ধ হবে কত? 4² + 3² হলো আমার 25, 25 - 16 হচ্ছে আমার 9, √9 হচ্ছে হলো আমার 3। আচ্ছা, এইটুক পারলাম। এটার তাহলে ব্যাসার্ধ হচ্ছে 3, এটার ব্যাসার্ধ হচ্ছে হলো আমার 2। বোঝা যাইতেছে এখান থেকে তাহলে এদের দুইজনের কেন্দ্রের মাঝখানের দূরত্ব C1 C2 কত আসবে? √4² + 3² অর্থাৎ 5। এটা কত? 3 + 2 অর্থাৎ R1 + R2। সো এরা বহিষ্ঠভাবে ছেদ করছে। আচ্ছা, বহিষ্ঠভাবে যদি ছেদ করে থাকে, এটার কেন্দ্র হচ্ছে 4, 3, তাহলে এরকম একটা কি হইলো? আচ্ছা, অনেক বড় একটা বিন্দু দিয়ে দেই, এখানে ছেদ করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখন এইটা আমরা বের করব কিভাবে? এটা বের করার উপায় দুইটা। এক হচ্ছে আমরা এই ইকুয়েশনটা থেকে
এক্স কিংবা ওয়াই কে বের করে নিয়ে এইটাতে বসাবো, ঠিক আছে? ওইটা অলওয়েজ অনেক ভেজাল হয়, বাট আমরা আর একটা উপায়ে যাব। ওই উপায়টা হচ্ছে, যে পয়েন্টেই ছেদ করে থাকুক না কেন, আলটিমেটলি আমরা যদি এখন এইটার কেন্দ্র আর এটার কেন্দ্রকে জোড়া লাগায় দেই, তাইলে যে স্ট্রেট লাইনটা পাবো, এই স্ট্রেট লাইনটা এই দুইটা এই দুইটা বৃত্তকে দুইটা পয়েন্টে ছেদ করবে, একটা সরি তিনটা পয়েন্টে ছেদ করবে, ঠিক আছে? আমরা যে কোনো একটা বৃত্তকে ভুলে যাই, ধরো এটাকে ভুলে যাই, খালি এইটা আর এই লাইনটার উপর ফোকাস করি। এই লাইনটা যেন কি এই দুইটার কেন্দ্রকে জয়েন করে, যে লাইনটা, ঠিক আছে? মানে যে লাইনটার আমরা দূরত্বটা অ্যাকচুয়ালি বের করছি, এই যে এটাকে আমরা দুই সাইডে এক্সটেন্ড করে দিছি, ঠিক আছে? মানে এটাকে পুরো একটা সরল রেখাই বানায় দিছি। এই রেখাটা এদের দুইজনকে কয়টা পয়েন্টে টাচ করবে? এই পয়েন্ট যেখানে স্পর্শ করছে ওই পয়েন্ট, আর অন্য বৃত্তটার আর একটা পয়েন্ট। এখন যদি এই বৃত্তটাকে আমরা ভুলে যাই, তাহলে আমরা দেখবো যে এই রেখাটা যে কোনো সরলরেখায় একটা বৃত্তকে দুইটা পয়েন্টে টাচ করবে। তো আমরা যদি এই রেখার ইকুয়েশনটা এই এইটার মধ্যে বসিয়ে এক্স এর ভ্যালুর জন্য সলভ করি, আমরা এক্স এর দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। এর মধ্যে এটা কারেক্ট, এটা নেব না। ওকে, আচ্ছা, এই অ্যাপ্রোচে আমরা আগাবো কিভাবে? ফার্স্টে এইটার ইকুয়েশনটার ইটা বের করা লাগবে। এখন এখানে দেখে বোঝাচ্ছে যেহেতু 0,0, তাই এটা অরিজিন দিয়ে পাস করবে এরকম একটা রেখা, সো ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স টাইপের, ঠিক আছে? এখন এম এর ভ্যালুটা আমরা কিভাবে বের করব? এই যে এটা দিয়ে সিদ্ধ করাবো। 3 ইজ ইকুয়াল টু এম ইন্টু 4, যেখান থেকে আমরা এম এর মান পাই হচ্ছে হলো 3/4। এটা যদি এখন এখানে বসে যায়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3/4 এক্স, অথবা 4y, না এটাই থাক, এটাই থাক। এইটা হলো এই C1 C2 রেখাটার সমীকরণ। এইটা এখন আমরা এইটার মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে? এইটার মধ্যে বসালেও আমরা একই উত্তরই পাবো, বাট এইটার মধ্যে বুঝতেই পারতেছো আমি কেন বসাচ্ছি না। এই যে এক্স আর ওয়াই আছে, অর্থাৎ এই ইকুয়েশনটা অনেক সহজ। আমি এটার মধ্যে বসিয়ে দিলাম। এটার মধ্যে যদি বসাই, তাহলে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার প্লাস 9/16 এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। ওটাকে 16 দিয়ে গুণ দেই, 64। এখান থেকে আমরা পাই 25 এক্স স্কোয়ার, এখান থেকে পাই এক্স এর মান হচ্ছে প্লাস অর মাইনাস 8/5। সো এইখানে এক্স এর মান হচ্ছে -8/5, এইখানে এক্স এর মান কত? +8/5। সো এই +8/5 বলা এটা হচ্ছে আমার স্পর্শবিন্দুর এক্স এর ভ্যালু। আচ্ছা, এখন ওয়াই এর ভ্যালুটা কিভাবে বের করব? এটার মধ্যে বসাই দিলেই হবে, হয়ে গেল। এটার মধ্যে বসাই দিলেই হবে, আমরা কষ্ট করে অন্য আরেকটা নেব না। 8/5, 6/5, 6/5। তো 8/5, 6/5 বিন্দুতে এরা দুইজন একে অপরকে স্পর্শ করছে, আনসারও মিলছে। ম্যাথটা কি বুঝতে পারলা? জি ভাইয়া। আচ্ছা, আমি খেয়াল করতেছি আমি পড়ানোর সময় হচ্ছে মানে একটু হিবিজিবি করে ফেলি, মানে এইখানে এইটুক লিখছে, এইখানে এইটুক লিখছে, তো কোনো পার্ট একটু এইটার কারণে বুঝতে প্রবলেম হলে একটু বইলো। আচ্ছা, এরপরে আমি 8 নম্বরে যাই। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এগুলো করার জন্য আর একটা থিওরি শিখতে হবে। ওটা হচ্ছে পোলার ইকুয়েশনের থিওরি। পোলার ইকুয়েশনের থিওরি খুব বেশি না, মানে পোলার স্থানাঙ্ক তো আমরা অলরেডি পড়ে আসছি সরল রেখারিতে। আমরা এক্স কে লিখি আর কস থিটা, ওয়াই কে লিখি হচ্ছে আর সাইন থিটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের রুট ওভার হচ্ছে হলো আর ট্যান থিটা হচ্ছে হলো y/x। এইগুলো আমরা ইউজ করে নিয়ে বৃত্তের ইকুয়েশন বের করব, ঠিক আছে? যেরকম ধরো একটা বৃত্তের ইকুয়েশন যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এ স্কোয়ার হয়, ঠিক আছে? এইখানে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার কি? আর স্কোয়ার, ঠিক আছে? পোলারের আর স্কোয়ার, পোলারের এই আর স্কোয়ার। তাহলে পোলারে আমার একটা মূল বিন্দুতে কেন্দ্র বিশিষ্ট এর ব্যাসার্ধওয়ালা বৃত্তের সমীকরণ কি হবে? আর ইজ ইকুয়াল টু এ, ঠিক আছে? আমরা বোথ সাইড বর্গ করে দিচ্ছি। আর ইজ ইকুয়াল টু এ হবে হলো আমার পোলারে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারের ফর্ম। আচ্ছা, তাহলে একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0,
এইটারও একটা ফর্ম আছে, হ্যাঁ এইটার ফর্ম হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিলে আর স্কোয়ার হয়ে যাবে। এইখানে হবে হলো 2r cos থিটা, 2g r cos থিটা, আর 2f r sin থিটা প্লাস একটা ধ্রুবক ইজ ইকুয়াল টু 0, এরকম দেখতে হবে, ঠিক আছে? তো এইগুলো নিয়ে আমরা হচ্ছে এখন পড়বো, এগুলোতে আর বেশি ব্যাখ্যা যাবো না, আমরা ডিরেক্ট অঙ্কটায় চলে যাব। 8 নম্বর ওরা দিচ্ছে এক্স ইজ ইকুয়াল টু a ইন্টু cos থিটা মাইনাস 1, আর y ইজ ইকুয়াল টু a ইন্টু সাইন থিটা প্লাস 1। এইটা হচ্ছে একটা বৃত্তের কার্টেসীয় সমীকরণ, এইখান থেকে ব্যাসার্ধ, কেন্দ্র, স্থানাঙ্ক সবকিছু নির্ণয় করতে। আচ্ছা, ফার্স্টে এটাকে আমাদের একটা বৃত্তের ইকুয়েশন বানাইতে হবে। এইটা অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি পোলারেও দেওয়া নাই, এটা হচ্ছে তোমার পরামিত্রিক ফর্মে দেওয়া আছে, পরামিতিক, আচ্ছা মানে প্যারামেট্রিক আর কি। এখানে এই দুইটা ভ্যারিয়েবলই আলাদা একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা, এইটা থেকে আমরা ওই ফর্মে কিভাবে যাব, কিভাবে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারে নিয়ে আসবো? ফার্স্টে আমরা এক্সটাকে নিয়ে কাজ করি, আমরা গুণ দিয়ে দেই এটাকে, এ কস থিটা মাইনাস এ। আমরা এই এটাকে ওই সাইডে নিয়ে যাবো, আমাদের একমাত্র কাজ হবে এ কস থিটা বা এ সাইন থিটাকে এক সাইডে রাখা। তাহলে এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু এ কস থিটা। একইভাবে আমরা যদি এইটাকে ম্যানিপুলেট করি, এখন আমাদের কাছে দুইটা সমীকরণ আছে, এই দুইটাকে যদি আমরা বর্গ করে যোগ করি তাহলে আমরা কি পাবো? এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, শুধু এ স্কোয়ার। এইখান থেকে দেখো আমরা বলতে পারি এটা একটা বৃত্তের ইকুয়েশন, যেটার কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে হলো মাইনাস এ কমা এ, আর এটার ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে হলো এ, শুধু এ। এটুকু কি বুঝতে পারলাম? জি ভাই। আচ্ছা, এখন এইটাকে যদি আমরা পুরোটা এক্সপ্যান্ড আউট করে দেই তাহলে আমরা অ্যাকচুয়ালি এইটার ইকুয়েশন পেয়ে যাব, তোমার বৃত্তটার ইকুয়েশন পেয়ে যাব। ওইটুকু আর আমি করবো না, এটা হচ্ছে এই সাইডটা ফুল স্কোয়ার বর্গগুলো করে দিলেই হবে। আচ্ছা, রাগাই। পরে হচ্ছে 9 নাম্বার। 9 নাম্বারে, আচ্ছা 9 নাম্বারে ওরা হচ্ছে বৃত্তের পোলার সবকিছু দিয়ে দিয়েছে, আর এইখান থেকে বলছে বৃত্তের বাকি জিনিসপত্র, মানে বৃত্তের পোলার ইকুয়েশনটা বের করতে। আচ্ছা, আমরা এক কাজ করি, বৃত্তের পোলার ইকুয়েশনের আর একটা ফরম্যাট আছে, ওইটাই একটু দেখে আসি। আমরা তাহলে এখন আর একটা থিওরি শিখবো। আচ্ছা, আগের এগুলো কি আমি সেভ করছি? আচ্ছা, এক সেকেন্ড একটু দাঁড়াও তো, দেখি আমি সেভ করছি নাকি এই কয়েকটা। আচ্ছা, হ্যাঁ সব ঠিক মতোই আছে। ওকে, এখন আমরা নতুন আর একটা থিওরি শিখবো। আচ্ছা, সো পোলার ইকুয়েশনে আমরা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাব। তো ধরো কোনো একটা বৃত্তের কেন্দ্রটা আছে এইখানে, ঠিক আছে? এইখান দিয়ে আমি এ ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো, এ ব্যাসার্ধের একটা বৃত্ত আঁকবো। এই বৃত্তটা এই এই আচ্ছা, এখন ধরো
পোলার স্থানাঙ্কে এই বৃত্তটার এই কেন্দ্রটা আছে হচ্ছে r1, θ1, ঠিক আছে? মানে এই দূরত্বটা হচ্ছে r1, এইটা হচ্ছে θ1। আর ধরি যে এই বৃত্তের উপর থাকা কোনো একটা চলমান বিন্দুর আমার স্থানাঙ্ক হচ্ছে r, θ, r, θ। আচ্ছা, এখন এইখান থেকে আমরা আমাদের এই বৃত্তের সমীকরণটা বের করব। সেটা কিভাবে? আমরা হচ্ছে দেখব যে r, θ যেটা আছে, এই দূরত্বটা তাহলে থিটা, এদের দুইটার মাঝখানের এই দূরত্বটা হচ্ছে হলো আমার এ এর সমান, ঠিক আছে? এই দুইটার মাঝখানের দূরত্বটা হচ্ছে এ এর সমান। আর যদি এখন এইখানে থাকে, তাও এদের মাঝখানের এই দূরত্বটা হবে এ এর সমান। খেয়াল করে থাকো, এখানে আর এর মান আর থিটার মান দুইটাই আমার চেঞ্জ হবে, ঠিক আছে? দুইটাই আমার একে অপরের উপর ডিপেন্ড করে চেঞ্জ হবে, ঠিক যেরকম বৃত্তের উপর থাকা এক্স আর ওয়াই বিন্দুগুলো আমার চেঞ্জ হচ্ছিল। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে কি পাচ্ছি? আর 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 r1, এই দুইটার মাঝখানের দূরত্ব অলওয়েজ a এর সমান হবে। সো ডিস্টেন্স বিটুইন r, r1 সবসময় a এর সমান হবে। এখন এই দুইটার মাঝখানের দূরত্বকে আমরা বের করি। এটা অ্যাকচুয়ালি আমরা কিছুটা ভেক্টর দিয়ে মানে ভেক্টরও না, অ্যাকচুয়ালি দুইটা পোলার স্থানাঙ্কে থাকা দুইটা বিন্দুর মাঝখানে কিন্তু দূরত্ব বের করার ফর্মুলা আমরা শিখছিলাম। ফর্মুলা জানি কি ছিল? r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 × r1 r2 cos θ1 মাইনাস θ2। মনে আছে না? এটা ছিল। জি ভাইয়া। আচ্ছা, এইটা এখন আমরা এখানে ইউজ করব। এখানে যদি ইউজ করি, আমাদের একটা বিন্দুর জন্য হচ্ছে r, আর একটা বিন্দুর জন্য হচ্ছে r² মাইনাস 2 r cos থিটা মাইনাস θ1, এইটার রুট ওভার ইজ ইকুয়াল টু a। এখন যদি আমরা বোথ সাইড বর্গ করে দেই, তাহলে আমাদের ইকুয়েশন আমরা পেয়ে যাব। ইজ ইকুয়াল টু a²। এই হচ্ছে হলো আমার পোলারে কোন বৃত্তের সমীকরণ। আচ্ছা, এইখানে আর আর এই থিটাটা এরা চলক, ঠিক আছে? আর থিটা হচ্ছে হলো আমার চলক, এরা ফাইনাল ইকুয়েশনে থেকে যাবে। আর আমার কেন্দ্রের r1 আর θ1 এইগুলো হচ্ছে আমার দিয়ে দেওয়া থাকবে, এগুলো আমি বসাবো, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে আমরা একটা অঙ্ক করি। হচ্ছে এখন 8-এর, না 9-এর এ নাম্বারটা করব। 9-এর এ নাম্বারে ওরা বলছে বৃত্তটার কেন্দ্র হচ্ছে হলো 4, 30 ডিগ্রি। সো r1 এর ভ্যালু হচ্ছে 4, আর এটার ভ্যালু হচ্ছে θ1 এর ভ্যালু হচ্ছে 30 ডিগ্রি। আর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে হলো আমার 5 ইউনিট। এইটার পোলার স্থানাঙ্কের ব্যবস্থায় সমীকরণ বের করতে হবে। সো r² প্লাস r1² মাইনাস 2r1 cos থিটা মাইনাস θ1 ইজ ইকুয়াল টু a²। ভ্যালুগুলো বসিয়ে দেই। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, উম এটাকে এভাবে ওরা রেখে দিচ্ছে, সো আমরা এভাবে রেখে দিই। আমরা জাস্ট ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করি। 4² হচ্ছে 16, 16টাকে 16টাকে এই সাইডে রাখি, 25টাকে এই সাইডে নিয়ে আসি। আর এখানে হচ্ছে 8r cos থিটা মাইনাস π/6 নিয়ে যাই, মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সমীকরণ। এটা আমরা পারলাম। আচ্ছা, এখন হচ্ছে 9-এর বি নাম্বারে যাই। 9-এর বি নাম্বারে যাই। উম, আচ্ছা, 9-এর বি নাম্বারটায় আমি খালি একটা হিন্ট দিয়ে দিচ্ছি, এটা একটু পুরোটা কমপ্লিট করবা তোমরা, ঠিক আছে? কেন্দ্র তো দেওয়াই আছে, এবং ওরা বলছে এটা পোলগামী। পোলগামী মানে কি? পোলগামী মানে হচ্ছে মূল বিন্দুটা দিয়ে যাবে, ঠিক আছে? আর এটার কেন্দ্রটা কই আছে?
এ কমা 0 ডিগ্রিতে, হুইচ মিনস এই জায়গায় এ কমা 0 ডিগ্রি মানে হচ্ছে এ কস 0 ডিগ্রি এ আর 0। সো পোলগামী হইলে এইরকম হবে, ঠিক আছে? তাহলে এটার ব্যাসার্ধ কত হচ্ছে? ব্যাসার্ধ এ। ওকে, সো এটার ব্যাসার্ধ এ আর এটার কেন্দ্র হচ্ছে এ কমা 0 ডিগ্রি। পোলার ইকুয়েশনটা একটু বের করে ফেলো তো। আমার অ্যান্সারটা একটু অন্যরকম আসতেছে। আচ্ছা, বইয়ের সাথে মিলে নাই? আমি একটু করে দেন। আচ্ছা, হ্যাঁ, এটা করে দিচ্ছি। ওকে, যেটা প্রবলেম দিছে ওইটাতে আমার ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে এ, আর থিটা 1 এর ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তারপর R1 এর ভ্যালু হচ্ছে হলো আমার এ। তাহলে আমরা বসাই R² প্লাস R1² প্লাস, প্লাস না সরি, মাইনাস 2 × R × R1 × cos থিটা মাইনাস θ1 ইজ ইকুয়াল টু a²। আচ্ছা, এখানে এইটাও a²ই।
সো আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু আর ইন্টু এ ইন্টু কস থিটা মাইনাস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কাটা এ স্কোয়ার কাটা আর স্কোয়ার মাইনাস 2 আর এ কস 0 ডিগ্রি তো কিছুই না, কস থিটা ইজ ইকুয়াল টু 0। আমরা আর পুরোটা থেকে কেটে দিতে পারি। সো আর ইজ ইকুয়াল টু 2a কস থিটা। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওমা, আচ্ছা, ওরা এ যে 3 দিছে আমি ভুলেই গেছি। 3 বসাইলে এটা আমাদের রিকোয়ার্ড আনসার আসতেছে। ঠিক আছে, আচ্ছা এটা পারলাম। এরপরে সি নাম্বার ওরা এক বিরাট ভেজাল করে রাখছে। সি নাম্বার ওরা হচ্ছে 3টা বিন্দু দিয়ে দিছে আর বলতেছে এই 3টা বিন্দু দিয়ে যায় এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন কথা হইতেছে এইটা তোমার পোলারে করতে যাওয়া বিশাল ভেজাল। সো আমাদের যেটা করতে হবে, এই 3টা বিন্দুকে আমার কার্টেশিয়ানে নিয়ে যাব। কার্টেশিয়ানে নিয়ে গিয়ে ওইখান থেকে আমরা বৃত্তটার সমীকরণ বের করব। বৃত্তটার সমীকরণ বের করে নিয়ে তারপরে হলো এটাতে আমরা সবগুলো বসিয়ে দেব। তোমার এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, আর হচ্ছে তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এগুলো বসিয়ে দেবো। বাট এমনি নর্মালি করতে যাওয়া এটা বিরাট ভেজাল। হুম, এটা আসলে ওইভাবেই করাও যাবে না। তাহলে আমরা 9-এর এবিসি 3টাই পারলাম। এবার আমরা আসি 10-এ। 10-এর এ নাম্বারে আর স্কোয়ার মাইনাস 4√3 আর কস থিটা মাইনাস 4 আর সাইন থিটা প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, এটা দিয়ে রাখছে ওরা। এখন এইসব থেকে আমরা আসলে মানে কেন্দ্র ব্যাসার্ধ এগুলো নির্ণয় করার জন্য আমরা খুব বেশি করব না, আমরা সিম্পলি এটাকে আমাদের এক্স ওয়াই ফরম্যাটে নিয়ে যাব। ঠিক আছে, এটাকে এমনও করব না যে আমরা এটাকে অনেক প্যাঁচা পুচে এই ফরম্যাটে নিয়ে আসছি। এই ফরম্যাটে নেওয়ারও দরকার নাই। ঠিক আছে, এই ফরম্যাটে নেওয়াটাও ভেজাল। ওর চাইতে আমরা সুন্দর করে এক্স ওয়াই বসিয়ে দেই। তাহলে এটা কি আসবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4√3 আর কস থিটার ভ্যালু কি এক্স, আর সাইন থিটার ভ্যালু কি ওয়াই প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। শেষ। এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, 2√3 কমা 2, এটা হচ্ছে হলো আমার কেন্দ্র। আর আর এর ভ্যালু হচ্ছে 2√3 হোল স্কোয়ার, মানে হচ্ছে 4 × 3 12 প্লাস 4 মাইনাস 15, 12 প্লাস 4 কত হয়, 16 মাইনাস 15, তার মানে আর এর ভ্যালু হচ্ছে 1। সো 1 ব্যাসার্ধের একটা বৃত্ত, যার কেন্দ্র হচ্ছে এইটা। ঠিক আছে, খুবই সিম্পল, আমরা সিম্পলি এক্স ওয়াই সাবস্টিটিউশন করে দিছি। ওকে, পারলাম। এইটা দেখানোর কোনো দরকার ছিল না, কারণ এইখানে আসলে এটা ইজিলি বোঝা যায়। আমার দরকার একটা যেটাতে আর গুলা কেটে দেওয়া হয়েছে। পাওয়া গেছে। সি, বি আর সি নাম্বার। আমি ফার্স্টে বি নাম্বারটা করবো, সি নাম্বার তোমরা করবা। বি নাম্বার ওরা দিছে আর ইজ ইকুয়াল টু 2a কস থিটা। এইরকম ইটাতে খেয়াল করে দেখো, একটু আগে একটা ম্যাথ করছো, এখানে আর দুই জায়গায় পাওয়ায় আমরা হচ্ছে কেটে দিছিলাম। ঠিক আছে, তো এইখানেও আমরা একই কাজ করবো। আগেরটাই কেটে দিছিলাম, এবার হচ্ছে পুরোটাকে আর দিয়ে গুণ করে দেবো। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2a r cos থিটা। এখন এইখানে আমরা এক্স বসিয়ে দিতে পারবো, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2ax। এখন এটাকে আমরা বৃত্তের সমীকরণ দিতে পারবো। এখান থেকে আমরা কি পাচ্ছি, a, 0 হচ্ছে কেন্দ্র, আর ব্যাসার্ধ হচ্ছে কত, এফ সি সবই 0, তাহলে শুধু এ হচ্ছে হলো আমার ব্যাসার্ধ। 6-এর বি হয়ে গেল। সরি, এটা কত বি, নাম্বারিং ভুল করি, 10-এর বি। বুঝতে পারছি। জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে তোমরা 10-এর সিটা করবা। আর ইজ ইকুয়াল টু 6 cos থিটা প্লাস 4 sin থিটা। সেম প্রসেস।
কেন্দ্র আসে হলো 3,2 আর ব্যাসার্ধ আসে √13। হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এরপরে হচ্ছে আমরা 11তে যাই। আচ্ছা, এরপরে যে কয়েকটা দেওয়া আছে সবগুলো হচ্ছে কি বলবো, পোলারে করার মতো অঙ্ক। এগুলো সবই মোটামুটি পেরে যাবে, এগুলোকে আর আমি আলাদা করে করার দেখতেছি না। তো আমাদের কি দেওয়া আছে যে এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে কি হবে, এরকম জিনিসপত্র। এখন বৃত্তের কেন্দ্রটা যেহেতু দেওয়া আছে, এক্স অক্ষকে যদি স্পর্শই করে তাহলে ওই কেন্দ্র থেকে কিন্তু আমরা ওইটার ব্যাসার্ধটাই পেয়ে যাবো। যেরকম ধরো কেন্দ্র যদি হয় 3,4, তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করলে ওইটার ব্যাসার্ধ তখন কত হবে, ওইটার ব্যাসার্ধ হয়ে যাবে হচ্ছে 4। ঠিক আছে, মানে ওয়াই এর ভ্যালু যেটা, আমার কোটি যেটা, ওইটাই হয়ে যাবে হলো আমার ব্যাসার্ধ। সো 11-র সি, এ, বি, সি, ডি, ই এগুলো হচ্ছে এই টাইপের অঙ্ক। এফ নাম্বার অঙ্কে, এফ নাম্বার অঙ্কটা একটুই আছে কি? আচ্ছা, এফ নাম্বার অঙ্কটা আমি একটু করে দিই। এফ নাম্বার অঙ্কে হচ্ছে ওরা বলতেছে যে একটি বৃত্তের উপরস্থ এই বিন্দুটি এই ফরম্যাটে প্রকাশ করা যায়, তবে এই ব্যাসের অপর প্রান্তের ইটার স্থানাঙ্ক নির্ণয় করো। এখন এটার প্রথম পার্ট করে দিলে সেকেন্ড পার্টটা আসলে আমাদের আগের করে আসা একটা অঙ্ক, বাট আমার প্রথম পার্টটা করে দিতে হবে। এটা হচ্ছে 11-এর আমরা এফ নাম্বারটা করতেছি। 11-এর এফ নাম্বারে ওরা বলতেছে যে এই ফরম্যাটে নাকি 4,1 বিন্দুটা লেখা যায়। এখন কথা হচ্ছে এই ফরম্যাটটা আমরা অলরেডি দেখে আসছি। যখনই আমার এক্স ইজ ইকুয়াল টু, কিংবা ইতেই লিখি এ প্লাস আর কস থিটা, কমা বি প্লাস আর, দাঁড়াও, আর, হ্যাঁ ঠিক আছে, একটু মোটা হয়ে গেছিল, বি প্লাস আর সাইন থিটা, এই ফরম্যাটে কোনো বিন্দুকে লেখা যায় সাইন থিটার কস থিটার সাথে আমার একই নাম্বার গুণ করা, তখন বুঝবে যে এটা একটা বৃত্তের সমীকরণ। ঠিক আছে, কিভাবে, যেরকম এটাকে যদি আমি এক্স লিখি 1 + 5 কস থিটা, আর ওয়াই লিখি -3 + 5 সাইন থিটা, এবার বুঝতেই পারতেছো আমরা কি করব। এখান থেকে আমরা x - 1 = 5 cos থিটা, আর y+3 = 5 সাইন থিটা লিখতে পারবো। আমরা হচ্ছে তারপরে দুই বর্গ করে যোগ করে দিতে পারবো, তাহলে x - 1 হোল স্কোয়ার প্লাস y+3 হোল স্কোয়ার = 25, এটা চলে আসবে। ঠিক আছে, এখন আমরা তাহলে বৃত্তের সমীকরণটা নিয়ে আসতে পারছি। ওরা বলতেছে যে 4,1 হচ্ছে একটা ব্যাসের, এই বৃত্তের একটা ব্যাসের এক প্রান্ত, তাহলে অন্য প্রান্তের বিন্দুটা বের করতে। এখন এই অঙ্ক আমরা করে আসছি না, এটা যদি আমরা কি করি, এই ইকুয়েশনটাকে আমরা ফার্স্টে বর্গ টর্গ করে নিয়ে তারপর নর্মাল স্ট্যান্ডার্ড ফরম্যাটে আনবো, তারপর x - x1, যেখানে x1 এর ভ্যালু হবে হলো 4, x - x2 প্লাস y - 1 এই 1 ইন্টু y - y2 = 0, এই ফরম্যাটে নিয়ে যাব। এই ফরম্যাটে নিলে x2 আর y2 এর ভ্যালু যেটা আসবে ওইটাই হবে হলো অপর প্রান্তের বিন্দুটা। এই অঙ্কটা আমরা করছি না? জি ভাই। আচ্ছা, সো বাকিটুকু আমি আর করলাম না, এইটুকু আমাদের করা আছে। আচ্ছা, 11 এ রেফ করলাম। এরপর হচ্ছে জি নাম্বার হচ্ছে সিম্পলি ইকুয়েশন বের করা। জি, এইচ, আই তিনটাই হচ্ছে পোলারে ইকুয়েশন বের করা, তো এই তিনটার করানোরই দেখতেছি না। আমরা হচ্ছে 12 নম্বরে যাই। 12 নম্বরে বলছে একটি সরল রেখা এবং অক্ষ দুইটি দ্বারা গঠিত ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এগুলো হচ্ছে পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, এইগুলার এইগুলোর জন্য বৃত্ত বের করারই এগুলো করা। আচ্ছা, এইগুলো আমরা চ্যাপ্টারের শেষে করব। ঠিক আছে,
12 নম্বরটা আমি আপাতত রেখে দিচ্ছি। এটা হচ্ছে একটু লেস ইম্পর্টেন্ট আর অনেক ভেজালের ম্যাথ, ওইরকম আসেও না। সো এই কারণে এটাকে আমরা একেবারে লাস্টে করব, 4.1-এর 12 নম্বর। আমরা একেবারে বৃত্তের স্পর্শকে চলে যাই। কতটুকু, হ্যাঁ, স্পর্শকের আমরা থিওরিটা শিখবো আজকে। এখন আমরা যে পার্টটা পড়বো, এটা আমরা 4.1 তাহলে 12 নম্বর বাদে বাকিটুকু শেষ করে ফেলছি। আমরা এখন হচ্ছে 4.2-তে যাব। 4.2-তে মেইনলি বৃত্তের স্পর্শক নিয়ে কথাবার্তা, মেইনলি বৃত্তের স্পর্শক নিয়ে কথাবার্তা। সো কোনো একটা পয়েন্ট আছে বাইরে, এইটা থেকে আমি বৃত্তের উপরে এরকম একটা স্পর্শক আঁকাইছি, এইটার দৈর্ঘ্য কত, এটা কোন পয়েন্টে, না কোন পয়েন্টে টাচ করছো এটা না, এইটার সমীকরণ কি, এইসব নিয়ে আমরা কথাবার্তা বলবো। আচ্ছা খেয়াল করো, একটা বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর কিন্তু স্পর্শক একটা না দুইটা আঁকানো যায়, ঠিক আছে, এইটা আর এইটা। আচ্ছা, এটুকু আমরা বুঝলাম। এখন আসলে দেখি আমরা হচ্ছে স্পর্শকের ইকুয়েশনটা বের করি। ধরো বৃত্তের বাইরে, না বৃত্তের বাইরে না, বৃত্তটার উপরেই কোনো একটা বিন্দু আছে x1 y1, এই বিন্দু দিয়ে এরকম করে একটা স্পর্শক গেছে। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে হলো আমার -g - f। এই বৃত্তটার ইকুয়েশন হচ্ছে হলো x² + y² + 2gx + 2fy + c = 0। তো এরকম x1 y1 বিন্দুগামী, x1 y1 যে বিন্দুটা বৃত্তের উপরেই আছে, বৃত্তের উপরে আছে, এই বিন্দুগামী স্পর্শকের সমীকরণ লাগবে। আচ্ছা, এই বিন্দুগামী স্পর্শকের সমীকরণ আমরা বের করব। ওকে, কিভাবে বের করতে পারি? আম, এখানে আমরা খেয়াল করব যে এই স্পর্শকের উপর যদি কোনো একটা বিন্দু নেই x, y, তাইলে পর আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই স্পর্শকটা আর এই বৃত্তটার এই ব্যাসার্ধের সাথে কত কোণ হবে, 90 ডিগ্রি, ঠিক আছে। এই জিনিসটা ইউজ করে আমরা হচ্ছে বৃত্তটার সমীকরণ বের করব। আমরা যদি ফার্স্টে এই রেখাটার ঢালটা বের করি, m1, m1 কত হবে, এক্স, এক্স না, y - y1 ডিভাইডেড বাই x - x1। আচ্ছা, এবার আমরা এই রেখাটার ঢাল বের করব। এই রেখাটার ঢাল m2 কি হবে, y1 মাইনাস মাইনাস f ডিভাইডেড বাই x1 মাইনাস মাইনাস g। তাহলে কত, y1 প্লাস f ডিভাইডেড বাই x1 প্লাস g। এখন এই দুইটার গুণফল জানি কত হবে, গুণফল হবে হলো আমার -1। এইটাই আমরা ইউজ করে সমীকরণটা লিখবো। আর যদি এখন গুণফলটা করে -1 লিখি, তাহলে আলটিমেটলি এদিক ওদিক করে নিয়ে আমরা ফাইনালি পাবো এই জিনিস, x - x1 ইন্টু x1 প্লাস জি প্লাস y - y1 ইন্টু y1 প্লাস f ইজ ইকুয়াল টু 0। এবার আমরা গুণটুন দিয়ে ফেলি, x(x1) x(x1) প্লাস gx মাইনাস x1 স্কোয়ার মাইনাস gx1, আচ্ছা, প্লাস y(y1) প্লাস fy, ঠিক আছে, মাইনাস y1 স্কোয়ার মাইনাস y1 f ইকুয়াল টু 0। এখন এটাকে একটু গুছায় লিখবো, x1x প্লাস y1y, এই দুটাকে আগে আনলাম, প্লাস এইটা আর হচ্ছে আর একটা কই গেল, এর সাথে জানি কাকে লিখতে হবে, gx প্লাস gx1 কই গেল, প্লাস gx1 আসার কথা তো। আচ্ছা আচ্ছা, আমরা এখানে প্লাস gx1 লিখবো, ঠিক আছে, প্লাস gx প্লাস gx1। এখন দেখো এখানে কিন্তু মাইনাস gx1 আছে, ঠিক আছে। সো আমাদের তাহলে একটা -2gx1 লাগবে এটাকে ব্যালেন্স করার জন্য। আচ্ছা ফাইন, ওটাকেও আমরা আনবো। এরপর হবে হলো প্লাস y(y1), না না না, এটা তো লিখছি, প্লাস fy, এইটার সাথে আমরা প্লাস fy1 লিখবো। এখন দেখো fy1 কিন্তু আমার মাইনাস, সো এটা দেখার জন্য আবার ব্যালেন্স করতে হবে। এরপর হচ্ছে আমরা বাকিগুলো লিখবো, x1 স্কোয়ার
মাইনাস y1 স্কোয়ার। এরপর লিখবো মাইনাস gx1টা, মাইনাস শুধু একটা gx1 ছিল, আমি এখানে একটা প্লাস gx1 লেখার কারণে এটাকে ব্যালেন্স করতে হইতেছে, মাইনাস টু একই যুক্তিতে এফ y1, এইটা সমান সমান হচ্ছে 0। এরপরে হচ্ছে দেখো x1 y1 এই বিন্দুটাই ইটার উপর ছিল না, এই বৃত্তটার উপর ছিল, তাই x1 y1 কিন্তু এটাকে স্যাটিসফাই করবে। সো x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার প্লাস 2gx1 প্লাস 2f(y1) ইজ ইকুয়াল টু কত, মাইনাস সি। এখন এটা করার কারণ হচ্ছে এই পুরা জিনিসটা দেখো আমি এইখানে এনে ফেলছি, তাহলে এই পুরোটার জায়গায় আমরা কি লিখতে পারি, এখান থেকে আবার একটা মাইনাস কমন যাবে, সো মাইনাস কমন নিলে এই জিনিসটা আসছে, সো মাইনাস মাইনাস এখানে বসে যাবে। মাইনাস মাইনাস যদি বসিয়ে দিই তাহলে এটার পরে হচ্ছে আমি এই উপরে লিখতেছি x1x বা x1x এ লিখি y1y প্লাস, এখন এই পুরাটা থেকে আমরা এক্সটাকে কমন নেব, এক্সটাকে কমন নেব আর হচ্ছে সামনে একটা 2 লিখবো, 2 ইন্টু, না না সরি, এক্সটাকে তো কমন নেওয়া যায় না, জিটাকে কমন নেওয়া যায়, 2g কমন নেব, এক্স প্লাস x1 বাই 2। পরেরটা থেকে 2f কমন নেব, y প্লাস y1 ডিভাইডেড বাই 2, আর হচ্ছে ফাইনালি প্লাস সি ইকুয়াল টু 0। এই এই হচ্ছে x1 y1 বিন্দু দিয়ে একটা বৃত্তের স্পর্শক যদি যায় তখন ওইটার সমীকরণ। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন এইটা পারলাম। এখন হচ্ছে এইটা দিয়ে আমরা, ধরো বৃত্তটা যদি আমার একদম নর্মালি একটা তোমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার টাইপের বৃত্ত হয় তাহলে কি হবে। আচ্ছা, ফার্স্টে খেয়াল করি আমাদের যে সমীকরণটা আসছে এটাকে আরেকটু ঠিক মতো খেয়াল করি। আর নিচে হচ্ছে বৃত্তটার অ্যাকচুয়াল সমীকরণটা লিখি। দেখো দুইটার মধ্যে পার্থক্য খালি এই, ওয়াই এর জায়গায় কে বসে, ওয়াই প্লাস y1 বাই 2, এক্স এর জায়গায় কে বসে, এক্স প্লাস x1 বাই 2, এক্স স্কোয়ারের জায়গায় y1, সরি ওয়াই স্কোয়ারের জায়গায় y1, এক্স স্কোয়ারের জায়গায় x(x1), এই সাবস্টিটিউশন গুলো করে ফেললে তাইলে আমরা বৃত্তের সমীকরণ থেকে x1 y1 বিন্দুগামী স্পর্শকের সমীকরণ পাচ্ছি। বাই দ্য ওয়ে আবার রিমাইন্ড করতেছি, x1 y1 পয়েন্টটা কিন্তু বৃত্তের উপরেই এক্সিস্ট করে, ঠিক আছে, বৃত্তের উপরেই। ওকে, বাইরের বহিস্থ কোনো বিন্দু থেকে পয়েন্ট, কোনো পয়েন্ট থেকে আমার ট্যানজেন্ট আঁকালে কি হবে ওইটা আমরা পরে শিখবো, আগেই সিম্পল কেসটা সলভ করলাম। আচ্ছা, এখন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার, এই টাইপের যদি একটা সরলরেখা থাকে, এইটার উপরে ধরো x1 y1 বিন্দুটা আছে, এইটার জন্য এটা এইটা দিয়ে যাচ্ছে এরকম একটা স্পর্শকের সমীকরণ কি হবে, x(x1) প্লাস y(y1) ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই স্কোয়ার হচ্ছে এই সিটার মতো এখানে কাজ করতেছে, সো এটা এই অবস্থায় থাকবে। আচ্ছা, এখন এইটা কোন ধরনের ইকুয়েশন, এটা হচ্ছে কেন্দ্র হচ্ছে মূলবিন্দু। এখন আমরা যদি এই স্পর্শকের সমীকরণ না, বরং আমরা যদি চাই এই স্পর্শকের সমীকরণ পাইছি তো, সো এটা হচ্ছে ধরো এরকম, আমরা যদি এখন চাই এই বিন্দুটা যে টাচ করছে এইটার উপর যে লম্বটা আছে ওইটার সমীকরণ, ঠিক আছে, ওইটার সমীকরণ চাচ্ছে, ওইটার সমীকরণ কি হবে, ওইটার সমীকরণ আমরা এইটা থেকেই বের করে ফেলবো, ঠিক আছে। এখন দেখো ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 উপর লম্ব রেখার সমীকরণ কি হয়, bx মাইনাস ay প্লাস কোনো একটা k ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এইটার এই রেখার উপর লম্ব ইয়ের সমীকরণ কি হবে, xy1 মাইনাস yx1 ইজ ইকুয়াল টু কোনো একটা কনস্ট্যান্ট কে। এখন এই রেখাটা অবশ্যই 0 0 দিয়ে পাস করবে, 0 0 দিয়ে পাস করবে, তাই এটা যদি আমরা 0 0 বসাই আমরা দেখবো যে কে এর মান আসছে 0, ঠিক আছে, যে 0 0 বসালে কে ইজ ইকুয়াল টু 0 আসবে। তাই এই রেখার উপর লম্ব রেখার সমীকরণ হবে হলো, যেটাকে আমরা অভিলম্ব বলি, x1 ইকুয়াল টু 0, এইটা। আচ্ছা, এটা আমরা পেলাম। এখন এইটুক পর্যন্ত যে পড়ালাম এটা হচ্ছে just প্রথম 1.5 পেজ পড়াইছি।
এরপরে হচ্ছে এইগুলো ইউজ করে নিয়ে আমাদের কয়েকটা অঙ্ক করায় আর কি। ইউজ করে নিয়ে প্রথম দিকের কয়েকটা অঙ্ক করায়, আমি একটা অঙ্ক করব, বাকি কয়েকটা হয়তো প্র্যাকটিস করতে দেব। যেরকম আমার একের এই নাম্বারটাই আমি করি। ওরা বলছে 4, -11 বিন্দু দিয়ে যাচ্ছে, আর বৃত্তটা হচ্ছে স্কোয়ার -3x + 10y -15 = 0। এই বৃত্তটার উপর অবস্থিত এই বিন্দুতে যাওয়া স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। আমরা সিম্পলি বসিয়ে দেই, এক্স স্কোয়ারের জায়গায় জানি কি বসাবো, x(x1) সো 4x। ওয়াই স্কোয়ারের জায়গায় জানি কি বসাবো, y(y1) মানে -11y। এটার জায়গায় জানি কি বসাবো, এইটাই হচ্ছে আমার 2g, সো -3 ওর মতোই থাকবে, x + 4 / 2। এইটা কি, এটা হচ্ছে আমার 2g, সো এই আর y এর জায়গায় কি বসবে, y প্লাস আমার x(y1) / 2, আর সিটা সি এর মতো থাকবে। এই হয়ে গেল। এখন আমরা পুরোটাকে 2 দিয়ে গুণ দিয়ে দিই, 2 দিয়ে গুণ দিয়ে এদেরকে সরাই দিই। 2 দিয়ে গুণ দিলে আমার আসতেছে হচ্ছে 8x - 22y -3x - 12 + 10y -110 -30 = 0। এখন আমরা এটাকে সাজায় গুছায় লিখবো, 8x তাহলে 5x -22 + 10 সো -12y -12 -110, এ তো অনেকগুলো নেগেটিভ আসছে, আচ্ছা ঠিক আছে আসুক। এটা কত আসতেছে, 152 -152 = 0। এই হলো আমার সমীকরণ। আচ্ছা আমরা পারলাম। এরপরে বি নাম্বারে একই টাইপের একটা প্রবলেম দিয়েছে। বি নাম্বারে হচ্ছে বৃত্তটার সমীকরণ দেয় নাই। বৃত্তটার সমীকরণ আমাদেরকে নিজেদেরকে একটু বের করে নিতে হবে। কেন্দ্রটা দেওয়াই আছে 0,0, আর এর উপরের একটা বিন্দু দিয়ে দেওয়া আছে, তো এটা থেকে আমরা বের করে নিতে পারবো। আর এখান থেকে দেখা যাচ্ছে এন বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে আছে, তো এটার ব্যাসার্ধ হচ্ছে 2, তো এখান থেকে আসলে সবই বের করে ফেলা সম্ভব। আচ্ছা, এখানে বাকি কয়েকটা অঙ্ক মোটামুটি সেমই, সো একের এ বি হইলো তোমরা একটু করে ফেলবা, ঠিক আছে, এখন করা লাগবে না। আর 4.1 তো 12 বাদে সব শেষই করে দিছি, কে আর করাইলাম না, আজকে এই পর্যন্তই করাইলাম। এখন পর্যন্ত যতটুকু করাইছে এটুকু কোনো প্রবলেম আছে? না ভাই। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এটুকু করাচ্ছি, নেক্সট দিন হলে এটার পর থেকে করাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।